আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির স্টোরি অব দ্য ফায়ার অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ চলমান একটি বিষয় নিয়ে কথা বলবো। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। যতটুকু জানা যাচ্ছে, কেবল ভিউ বাড়িয়ে ভাইরাল হওয়া বা অপবাদ চাপিয়ে দেওয়ার জন্যই ক্রিকেটের গুড বয় খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম সহ অন্যদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। জেন্ডার ইস্যুর চেয়ে এখানে বড় ব্যাপার হলো যোগ্যতার। নারী পুরুষ যাই হোক না কেন, তিনি যোগ্য কিনা সেটাকেই প্রাধান্য দেওয়া উচিত। যোগ্যতার মাপকাঠিতে আপত্তি তোলা অযৌক্তিক কিছু নয়, কিন্তু রিয়াদ বা মুশফিক ধর্মপ্রাণ। এখানে ধর্মপ্রাণ আর মতান্ধ কিন্তু এক জিনিস নয়। তারা ধর্মপ্রাণ বলে তাদেরকে নারী বিদ্বেষী হিসেবে চিহ্নিত করার ষড়যন্ত্র হয়ে থাকলে সেটি কিন্তু ভয়াবহ সাম্প্রদায়িক এবং ফ্যাসিবাদী আচরণই হবে। এক প্রতিবেদনে ঢাকা পোস্ট পুরো ঘটনাটি তুলে ধরেছে। নারী আম্পায়ারের অধীনে ম্যাচ খেলতে চায় না ডিপিএলের দুই দল, এমন এক খবরে উত্তপ্ত দেশের ক্রীড়াঙ্গন। ঘটনাটা নিয়ে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। নারী আম্পায়ার সাথীরা জাকির জেসির উপস্থিতিতে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার 6 পর্বের ম্যাচ খেলতে আপত্তি জানিয়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। পুরো ব্যাপারটি নিয়েই ছিল ব্যাপক ধোঁয়াশা। শুরুতে দাবি করা হয়েছিল কেবল নারী বলেই আম্পায়ার জেসি থাকাকালে ম্যাচে নামতে চায়নি বড় দুই ক্লাব। কিন্তু দিন গড়াতেই জানা যায় নারী আম্পায়ার নয়, বরং ম্যাচ পরিচালনার অভিজ্ঞতার কথা বিবেচনা করেই মূলত আপত্তি জানিয়েছিল তারা। ম্যাচটিতে আম্পায়ার হিসেবে দায়িত্ব ছিলেন এআইএম মনিরুজ্জামান ও সাথীরা জাকির জেসি। মনিরুজ্জামান আগে থেকেই লিস্ট এ শ্রেণীর ম্যাচ পরিচালনা করলেও জেসি সহ দুজন নারী আম্পায়ার এবার প্রথম এমন দায়িত্ব পেয়েছেন। অবশ্য জেসির আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে, তবুও তাকে নিয়ে সংশয়ের বেড়াজালে আটকে ছিল দুই ক্লাবই। এদিকে দেশের ক্রিকেটের এমন উত্তপ্ত অবস্থার মাঝেও নারী আম্পায়ার ইস্যুতে কোনো মন্তব্য করেননি বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, আমি আসলে এ ব্যাপারে কিছুই জানি না। আম্পায়ার্স কমিটির সাথে কথা হলো, এ ব্যাপারে তারা তো আমাকে কিছুই জানায়নি। আমি সোশ্যাল মিডিয়ায় নাই, তাই এ ধরনের কোনো কিছুই আমি জানি না। আম্পায়ার জেসিকে নিয়ে বিতর্কের পর দুই ক্লাবের কর্মকর্তারাই জানালেন জেসিকে নিয়ে সংশয়ের কারণেই মূলত এমন ঘটনার সূত্রপাত। মোহামেডানের ক্রিকেট সমন্বয়ক তরিকুল ইসলাম টিটু জানিয়েছেন, আমরা আসলে আপত্তি তুলিনি। আমরা এমনিতে বলাবলি করছিলাম যে ম্যাচের মেরিট অনুযায়ী তো এত বড় ম্যাচে জেসি আম্পায়ার হতে পারে না। আমরা বলছিলাম এত বড় ম্যাচে আরও ভালো আম্পায়ার দরকার ছিল। আমরা অফিসিয়ালি অভিযোগ করিনি। অফিসিয়ালি অভিযোগ করব কেন? আমরা ওরকমভাবে রিপোর্ট করিনি। আমাদের ধারণা ছিল তিনি নতুন আম্পায়ার, লিস্ট এ ক্রিকেটে এ বছরই প্রথম খেলা পরিচালনার দায়িত্ব পেয়েছেন, তাই অভিজ্ঞতা কম। আমরা সাধারণত এসব ম্যাচে সিনিয়র আম্পায়ার চাই। প্রাইম ব্যাংক ম্যানেজার শিকদার আবুল হাশেম কঙ্কন বলেন, মহিলা আম্পায়ার দেবে এটা তো জানি না আমরা। বাংলাদেশে মহিলা আম্পায়ারের অভিজ্ঞতা কেমন এটা তো আমরা সবাই জানি, আপত্তি করি না। যেহেতু এটা বড় ম্যাচ, এখানে নিয়মিত যারা করে তাদের আশা করেছিলাম। মহিলা আম্পায়ার দেখেন, যেটা এলবিডব্লিউ সেটা দেয় নাই, যেটা হয় নাই সেটা দিয়েছে। আমরা ম্যাচ শুরুর আগে কিছু বলিনি, এমনিতে নিজেরা আলাপ করেছি। সিসিডিএম এর কাউকে বলিনি, নিজেরাই আলাপ করেছি, সেটা তার অনভিজ্ঞতার জন্যই। সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায় এ বিষয়ে চমৎকার একটি পোস্ট দিয়েছেন তার ফেসবুকে। তিনি লিখেছেন, আমাদের ক্রিকেটাররা হয়তো আপনাদের মন ভরানোর মতো করে জয় এনে দিতে পারে না, হয়তো রোজ রোজ সেঞ্চুরি করতে পারে না, সেজন্য তাদের সমালোচনা করুন, কিন্তু একেবারে অন্যায়ভাবে এই মানুষগুলোকে নারী বিদ্বেষী বা সাম্প্রদায়িক বানাবেন না। আমি 16-17 বছর ধরে এই ক্রিকেটারদের খুব কাছ থেকে দেখছি। যাদেরকে আপনারা অভিযুক্ত করেন এরা যে কতটা অসাম্প্রদায়িক এবং পরমত সহিষ্ণু সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। জাতীয় দলে লিটন আছে, সৌম্য আছে। কোথাও ডিনারের দাওয়াত থাকলে এই রিয়াদ মুশফিকই আগে আয়োজকদের বলেন যেন বিফের বিকল্প কিছু থাকে, যেন সৌম্যদের টেবিলে বিফ না যায়। ছোটরা অনেক সময় মজা করে, রিয়াদ ধমক দিয়ে বলেন, ধর্ম আর খাবার নিয়ে রসিকতা করবি না। এই জেসি আমাদের বন্ধুর মতো। আমি জেসির সাথে কাজও করেছি। আমি জানি ওর চলার পথে রিয়াদ, মুশফিক, তামিম, সাকিবদের কতটা সমর্থন পেয়েছেন। কেবল ব্যাট কিনে দেওয়ার মতো ব্যাপার নয়, জেসিদের ক্রিকেট ডেভেলপমেন্টেও এরা
অবদান রেখেছেন। এদিনের ঘটনাটা মোটেও নারী বিদ্বেষী ছিল না। ক্রিকেটাররা জেসির আম্পায়ারিং নিয়ে কোনো আপত্তিই করেননি, করার কারণও নেই। জেসি যখন প্রথম ম্যাচ পরিচালনা করতে নামেন, ম্যাচ শেষে এই রিয়াদ আর মুশফিকই তাদের অভিবাদন জানিয়েছিলেন। এদিন দুদলের কর্মকর্তারা অনভিজ্ঞ বলে জেসিকে নিয়ে আপত্তি করেছিলেন। জেসির প্রথম সিজনে মুকুল ভাই, সৈকত ভাইকেও এমন আপত্তি সহ্য করতে হয়েছে। এখানে নারী কোনো বিষয় নয়। আবারও বলি, প্রগতিশীল হতে গিয়ে ধর্ম বিদ্বেষী হবেন না। রিয়াদ, মুশফিক ধর্মচর্চা করেন বলে তাদের ভিলেন বানানোর চেষ্টা করবেন না। জেনে রাখবেন, ওরা সবার আগে ভালো মানুষ। প্রিয় দর্শক, অনেকে এই ঘটনাকে কালচারাল হেজিমনি হিসেবে উল্লেখ করেছেন। এ বিষয়ে মুসা আল হাফিজ একটি লেখায় সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। কালচারাল হেজিমনি বা সাংস্কৃতিক আধিপত্য মূলত এমন এক বিষয় যাকে নিয়ন্ত্রণ করে সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী, প্রভাবশালী শ্রেণী। তারা এর মাধ্যমে সাধারণ সত্য, সাধারণ জ্ঞান, সাধারণ আচার হিসেবে নিজেদের পছন্দকে দুর্বল সাধারণ জনগণের উপর এমনভাবে চাপিয়ে দেয় যাকে তারা নিজ থেকে আদর্শ হিসেবে গ্রহণ করবে। হেজিমনি তৈরি করে এমন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অনুশীলন যা কতিপয় প্রভাবশালী তত্ত্ব, ধারণা ও ন্যারেটিভের উপর নির্ভরশীল। এইসব ধারণার জন্ম হয় অধিপতি শ্রেণীর স্বার্থ বা চাহিদার গর্ভ থেকে, কিন্তু তারা একে সার্বজনীন স্বার্থ ও চাহিদা হিসেবে প্রচার করে, প্রতিষ্ঠাদানের চেষ্টা করে। সংস্কৃতিকে আপনি নিয়ন্ত্রণ করেন, রাজনীতি আপনি গৃহপালিত পশুর মতো বশীভূত হয়ে যাবে। মানুষকে অন্ধ ও দাস বানিয়ে রাখা কিংবা সমাজ ও রাষ্ট্রকে উপনিবেশ বানিয়ে রাখার মূল চালিকা শক্তি হচ্ছে সংস্কৃতি। সাংস্কৃতিক আধিপত্য যাদের থাকে, তারা জনগণের সামনে তাদের বন্দিত্বকে তাদের মুক্তি হিসেবে প্রদর্শন করতে পারে, তাদের অবনতিকে দেখাতে পারে উন্নতি হিসেবে, তাদের গোলাম বানাবার সাংস্কৃতিক উপাদানসমূহকে হাজির করে তাদের প্রগতিশীল বানাবার মন্ত্র হিসেবে। পশ্চিমা উপনিবেশ যেমন বলতো, হে উপনিবেশিত সমাজ, তোমরা সভ্য হও, আমরা তোমাদের সভ্য বানাবার খেদমত করতে এসেছি। আর এটা তো অবধারিত সত্য যে সভ্য হবার মানে হলো আমাদের মতো হওয়া। যারা এই প্ররোচনায় সাড়া দিত তারা সভ্য হবে বলে পশ্চিমাদের সাংস্কৃতিক দাসত্ব বরণ করত, কিন্তু মুশকিল হলো একে তারা পশ্চিমাদের অনুগ্রহ ও সেবা মনে করত। প্রিয় দর্শক, কালচারাল হেজিমনি আমাদের এই সমাজে সর্বত্র ছড়িয়ে পড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ফ্যাসিবাদী আচরণ। এইসব ফ্যাসিবাদী আচরণ এবং কালচারাল হেজিমনি যতক্ষণ পর্যন্ত না বন্ধ হবে, ততক্ষণ পর্যন্ত এই সমাজে বিভেদ, বৈষম্য এবং বিদ্বেষ থেকেই যাবে। সবাই ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। সেন্স টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। সেন্স টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত, বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে। প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। এই চেঞ্জ টিভি গণমুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় তার ভূমিকা রাখবে, মুক্তিযুদ্ধের সপক্ষে তার ভূমিকা রাখবে এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে ধারণ করে, লালন করে চেঞ্জ টিভি উত্তরোত্তর তার উন্নয়ন, তার সমৃদ্ধি আনবে। এটি হচ্ছে আমার বার্তা এবং আমার প্রত্যাশা।